আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ডি ব্লক মৌলসিমের কথা বলবো এবং ডি ব্লক মৌলসিমের রসায়ন এবং অবস্থান্তর মৌল, তারপর অবস্থান্তর মৌলসিমের ধর্ম, তারপর জটিল যৌগ, তারপর প্যারাম্যাগনেটিকত্ব, ডায়াম্যাগনেটিকত্ব। তো আমরা তারপর অবস্থান্তর মৌলসিম রঙিন যৌগ গঠন করে, তো এইসব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রথমে আমরা একটু পদশ্রেণীটা দেখতে চাই যে কোনগুলো ডি ব্লক মৌল, আর ব্লকগুলো আমরা আস্তে 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 বোঝার চেষ্টা করব। আমি এখানে পর্দা সারণীটা এখানে রাখছি। তো পর্দা সারণী এখানের ভিতরে আমরা যদি দেখি, এই যে এই ব্লকটা, এই যে এই ব্লকটা, এটা বলা হয় এস ব্লক। এস ব্লক মৌল কারা? আমরা জানি যে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করে, এস অরবিটালে প্রবেশ করে, সেটা কিন্তু এস ব্লক। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটা পি তে প্রবেশ করে, সেটা হলো কি পি ব্লক। আমি একটা উদাহরণ দিই, যদি আমি কার্বনের কথা বলি, কার্বন 6, দেখো 1s2 2s2, দেখো তার সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে? পি তে। এই জন্য কার্বনটা কোন ব্লক? পি ব্লক। এই জন্য কিন্তু এই যে কার্বনটা কিন্তু পি ব্লক। এটা খেয়াল রাখবা, এই দুইটা হলো কি এস ব্লক, এগুলো সবগুলো হলো কি পি ব্লক। আর এই যে মাঝখানে যেটুকু আছে, যেটুকু, এই সম্পূর্ণটুকু কি কোন? ডি ব্লক। ঠিক আছে? তো এই ডি ব্লক মৌলগুলা এর ভিতরে আবার আমরা জানি একটা ভাগ আছে, সবগুলা কিন্তু ডি ব্লক। এই ডি ব্লকের ভিতরে কিন্তু কিছু কিছু মৌল আছে, সেগুলো অবস্থান্তর। ঠিক আছে? তো আমরা যদি দেখার চেষ্টা করি এই মৌলগুলোর ভিতরে আমরা আলোচনা করব, বা আমাদের ইন্টারে, এসএসসিতে বা এসএসসিতে তো শুধুমাত্র এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্তই বেশিরভাগ আলোচনা হয়। এই ছাড়া পরীক্ষা কিন্তু বেশি আসে না। তো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আমাদের এখানে কিন্তু মুখস্থ রাখা লাগবে। তো এখানে আমি যদি বলি, হ্যাঁ, এখন আমাকে জানাও যে সবাই কমেন্টে যে সবকিছু ঠিকঠাক এবং ক্লিয়ার আছে কি না। আচ্ছা, তো এখানে আমাকে একটু কমেন্টে সবাই জানাও, এই মোমেন্টে অনেক সমস্যা করতেছে। আচ্ছা, আমরা এখানে যদি একটু বোঝার চেষ্টা করি যে এখানে কার্বন 6, হ্যাঁ তানভীর আসসালামু আলাইকুম, আবার ওয়ালাইকুম সালাম। ঠিক আছে? তো দেখো এখানে কার্বন, তাহলে এটা কি পি ব্লক মৌল। তো এই মৌলগুলো সবগুলো কি বলতো? ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলের ভিতরে যদি আমরা আলোচনা করি, যেমন স্ক্যান্ডিয়াম, তাহলে টাইটেনিয়াম, তারপরে কি ব্যান্ডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। দেখো এই মৌলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো দেখো এই প্রত্যেকটা মৌলই কিন্তু ডি ব্লক মৌল। এই প্রত্যেকটা মৌলই কোন মৌল? ডি ব্লক মৌল। অনেক বইতে বা অনেক কিছুর ভিতরে দেখে যে এগুলো অবস্থান্তর, এগুলো ডি ব্লক, এগুলো অবস্থান্তর, কিন্তু না, আসলে এখানে সবগুলা কিন্তু অবস্থান্তর না। আমাদের অবস্থান্তর মৌল কাকে বলে? যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের বা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে, সুস্থিত আয়ন কি? এটা কি? দেখো যদি বলি স্ক্যান্ডিয়াম, দেখো স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কোনটা? স্ক্যান্ডিয়াম 3+, যেখানে এসে সে সুস্থিত হয়। এরকম দেখো সোডিয়াম, সোডিয়াম কি সুস্থিত আয়ন? না, সোডিয়াম প্লাস হলে কিন্তু সে কিন্তু সুস্থিত। ঠিক আছে? এরকম ধর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম সুস্থিত কোনটা? ম্যাগনেসিয়াম 2+। তো এরকম স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কোনটা? স্ক্যান্ডিয়াম 3+। তো এই সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখি ডি অরবিটালে কি থাকে? 1 থেকে 9টা, মানে অপূর্ণ থাকে, 10টা হবে না। যদি এরকম হয় তাহলে সেটা কি মূল? অবস্থান্তর মূল। আমি আবার বলতেছি, হলো কি এই ডি ব্লক মৌল সমূহের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি এই ডি অরবিটালটা অপূর্ণ থাকে, মানে 1 থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকে, তখন সেটা কি বলা হবে? অবস্থান্তর মৌল। তো আমরা যদি বলি স্ক্যান্ডিয়ামের কি 3+, যদি এটা একটু চেক করে দেখি, দেখো স্ক্যান্ডিয়াম 3+, দেখো আমরা যদি ইন্টারপ্রেট করি, দেখো স্ক্যান্ডিয়াম ছিল কত? 21। খেয়াল রাখবা 3+ মানে কি? সে 3টা ইলেকট্রন কি করে দিছে? ত্যাগ করে দিছে। এখন তার কয়টা আছে? 18টা। তাহলে 18টা হবে এইভাবে, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো এখানে কয়টা হলো? 18। 3 এর দিকে যাওয়ার মতো ইলেকট্রন আছে? নাই। তাহলে দেখো এখানে ডি তেই যায় না,
তাহলে কি অবস্থান্তর হওয়ার প্রশ্নে আসে না। তাহলে এটা কি অবস্থান্তর মৌল না। আমি যদি এবার আয়রনের কথা বলি, Fe2+, আয়রন কত 26, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d। দেখো আয়রন ছিল 26, 2+ হওয়ার কারণে 2 ইলেকট্রন ত্যাগ করলো, হলো কত 24। তাহলে এখানে হলো কত দেখো তো 10 12 12 6 18 18, এখানে কত 6টা। ওনাকে প্রশ্ন করতে হবে আউট নীতি অনুসারে এসে গিয়ে তারপরে ডিতে আসার কথা, কিন্তু না। খেয়াল রাখবা ইলেকট্রন যখন গেছিল তখন কিন্তু 4s থেকে কিন্তু কি আগে গেছিল, তাই না? এই জন্য কিন্তু খেয়াল রাখবা যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসের সময়, এই জারণ মানের সময়, সুস্থিত আয়নের সময় আউটগণিত হবে না, ডাইরেক্ট ও যাবে ডিতে যাবে। তাহলে এইখানে দেখো তো এটা অবস্থান্তর কি না, অবশ্যই অবস্থান্তর। সংখ্যাটা কি ছিল যে যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা কি থাকে, অপূর্ণ থাকে। দেখো ডি অরবিটালটার ভিতরে 1 থেকে 9 ইলেকট্রন থাকে, তাহলে সেটাই কি আমরা বলছিলাম অবস্থান্তর মৌল। তাহলে এটা কি অবস্থান্তর মৌল। তাহলে আমরা অবস্থান্তর মৌল এর সংজ্ঞা বুঝলাম। যদি আমি আরেকটা নিয়ে আলোচনা করি, যদি আমি বলি এখানে একটা জিঙ্ক দিয়ে দেবো, যেন এই জিঙ্ক, দেখো জিঙ্ক 2+, জিঙ্কের অবদানি কোনটা, সুস্থিত আয়ন কোনটা 2+। তাহলে যদি হয় তাহলে জিঙ্ক কত 30, তাই না? তাহলে এখানে জিঙ্ক 30, জিঙ্ক 2+। তাহলে আমি ইনভার্স করলে কি আসে 1s2 2s2 2p6 3s2 3p6 3d। দেখো এখানে হলো কত 18, এখানে 30টা থেকে 2টা চলে গেছে, 2+ মানে 2টা শেষ, তাহলে 28 হইলো কত 18, আর এখানে কয়টা তাহলে 10টা। তাহলে দেখো ডি অরবিটালটা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। তাহলে আমি বলছিলাম অবস্থান্তর মৌল হইতে হলে কি হইতে হবে, ডি অরবিটালটা অপূর্ণ থাকতে হবে, একটা থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে। তাহলে এইটা কি জিঙ্ক 2+ আয়নটা কি অপূর্ণ থাকলো, তাহলে আমি বুঝতে পারলাম যে এইটা কি না অবস্থান্তর মৌল না। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে এই সবগুলা কিন্তু ডি ব্লক, কিন্তু সবগুলো অবস্থান্তর না। আমরা এটাও মুখস্থ রাখতে পারি যে এই স্ক্যান্ডিয়ামটা অবস্থান্তর না, জিঙ্কটা অবস্থান্তর না, আর সবগুলো কিন্তু অবস্থান্তর, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো আশা করি এদের পর্যন্ত সবাই বুঝতে পারছো। তাহলে খেয়াল রাখবে এই সবগুলো মৌল হলো ডি ব্লক, এর ভিতরে এই মৌলগুলো কি অবস্থান্তর, আর এই জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম অবস্থান্তর না। এটা সহজে বোঝা যায়। তো আমরা যদি তারপরে আস্তে আস্তে অবস্থান্তরের মৌলগুলো আলোচনা করে, আশা করি তোমরা এই ডি ব্লক বলে অবস্থান্তর মৌলগুলো চিনছো। তো আমরা যদি কথা বলি এইবার, দেখো এইবার যদি আমরা একটু আমাদের মূল আলোচনায় আসি, দেখো আমাদের একটা প্রশ্ন আসে যে অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে। আমাদের এই প্রশ্নটা অনেক বেশি আসে, অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন? দেখো প্রশ্নটা অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন। তো একটা অবস্থান্তর মৌল আমরা একটু দেখি, যদি একটা অবস্থান্তর মৌল দেখি আমরা কি দেখলাম, দেখো Fe2+, 26, দেখো 26 থেকে 2টা গেলে 24টা, তাহলে এখানে হলো কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d কত জানো 18 18 আর 6 কত 24। দেখো এই অবস্থান্তর মূল রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ কিভাবে গঠন করে খেয়াল রাখবা, এই যে এই অবস্থায় সে আছে, এই অবস্থাটার নাম কোন অবস্থা, ডিজেনারেট। কোন অবস্থা, ডিজেনারেট। দেখো আমি যদি বলি সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনটা কিভাবে আছে, এভাবে আছে। আমাদের দ্বিতীয় অরবিটাল থাকে কয়টা, 5টা। দ্বিতীয় অরবিটাল 5টা থাকে, পিতে 3টা থাকে, এসে 2টা থাকে, এসে 1টা থাকে। তো এগুলা নিয়ে কিন্তু আমাদের বিগত ক্লাসটা দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবা। তাহলে দেখো দ্বিতীয় ইলেকট্রন কয়টা, 6টা। কিভাবে দিবে, উন্ডের নীতি অনুসারে প্রথমে একটা করে বিজোড় দিবে, তারপর একটা এখানে আসবে। তাহলে এই যে এই অবস্থাটা, এই অবস্থার নাম কি বলতো, ডিজেনারেট অবস্থা, সুবিন্যস্ত অবস্থায় আছে। ঠিক আছে, ডিজেনারেট অবস্থা। এই ডিজেনারেট অবস্থা ভেঙে যখন তারা কি করব, জটিল যৌগ গঠন করব। আমরা জটিল যৌগ কি সেটা কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্নটা হলো অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন। অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন, অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সহজে বুঝবে। দেখো এখানে আমরা জানি এই মৌলগুলো যখন সাধারণ অবস্থায় থাকে তখন এই অবস্থার নাম কি, ডিজেনারেট অবস্থা।
সে যখন জটিল অবস্থা প্রাপ্ত হয়, যখন জটিল জগতে আসে বা কেউ এসে তাকে আক্রমণ করে, তখন কিন্তু তার অবস্থাটা ভাঙে এবং সে কিন্তু আমরা জানি দুইটা ভাগে বিভক্ত হয়। একটা হলো কি, দেখো এই অবস্থার নাম কি বলতো, ডিজেনারেট থেকে আসলো কোথায়, নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট। দেখো দুইটা শক্তি স্তরে সে কি হয়, এখন বিভক্ত হয়। দেখো এইখান থেকে ইলেকট্রনগুলো এখন কি এই নিচে চলে যাবে, আমাদের এইগুলোর নাম কি জানো, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, নিচে dxy dyz dzx আর এটা কি dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর কি dz স্কয়ার। দেখেন ইলেকট্রন কয়টা, 6টা। এই 6টা ইলেকট্রন এখানে আসবে কিভাবে, আগে সিঙ্গেল সিঙ্গেল দিবে, তারপরে এসে একটা একটা করে দিবে। এখন দেখো তার ইলেকট্রন আছে না, দেখো এইখানে ইলেকট্রন আছে এখানে নাই, দেখো এই এখানে আছে এখানে নাই। এখন এটা সমস্যা না, এই জন্য এই এদের মায়া হইলো এখানে কি করব, ইলেকট্রন লাফে কোথায় যাবে, এখানে যাবে। তো যখন এই ইলেকট্রনগুলো যাইতেছে আসতেছে তখন তাদের মধ্যে একটা কি সৃষ্টি হয়, শক্তির পার্থক্য সৃষ্টি হয়, একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয়। এই ডেল এর মানটা, এই শক্তির মানটা যখন নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর সাথে মিলে তখনই একটা বর্ণ সে কি করে, ধারণ করে। তো এইভাবে কিন্তু রঙিন যৌগটা গঠন করে। আমি আবার বলতেছি, যখন একটা অবস্থান্তর মৌল কিন্তু কি হিসেবে থাকে, বিজোড় অবস্থায় থাকে, বিজোড় অবস্থায় থাকলে এই অবস্থার নাম কি, ডিজেনারেট অবস্থা। সে যখন একটা জটিল যৌগ গঠন করে তখন কিন্তু আইসা তার অবস্থাটা বিভক্ত হয়ে নন ডিজেনারেট অবস্থা আসে, তখন কিন্তু ইলেকট্রনগুলো একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয়, দুইটা অবস্থা সৃষ্টি হয়। এই শক্তির পার্থক্য, এই শক্তির মানটা ডেল ই ইকুয়াল টু কি, আমরা জানি এইচ নিউ। এই শক্তির মানটা যখন নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর সাথে মিলে তখনই কিন্তু সেই বর্ণটা কি করে, ধারণ করে। আর এভাবেই কিন্তু অবস্থান্তর মৌল এবং রঙিন যৌগ গঠন করে। আর তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা অবস্থান্তর মৌল কর, অবস্থান্তর ছাড়া যারা তারা কি করবো না, কেন করবে না, একটু এখানে দেখি আমরা। দেখো জিঙ্ক, আমি যদি দেখি এখানে একটু জিঙ্কের কথা বলি। হ্যাঁ দেখো এখানে জিঙ্ক যদি আমি বলি, জিঙ্ক 2+, এখানে যদি 30, দেখো তো 1s2 2s2 আহমেদ মাসুদ ভাই ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা 1s2 2s2 2p6 3s2 3p6 3d এখানে কত, 10টা না, কি হবে বলো তো, এখানে 30 2+ মানে কত, 28। তাহলে এখানে হলো কত, 10 12 12 6 18 18 10 কত, 28। একটু আগে বলছিলাম আলফা নীতি মানবে না, কেন, কারণ এখানে স্থিতিশীল, আগে কিন্তু ফোরস থেকে ইলেকট্রন গেছিল, তাই না। তাইলে এখানে ডি তে কয়টা আছে, 10টা। সে ডিজেনারেট অবস্থা কি হবে, ডিজেনারেট অবস্থা হবে এরকম, তাই না। দেখো ডিজেনারেট অবস্থা যদি আমরা দেখি তাহলে এখানে কি হবে, এই সিঙ্গেল সিঙ্গেল আগে দিলাম, তারপরে কি আবার এখানে দিলাম, এটা বলা হয় কোন অবস্থা, ডিজেনারেট। এখানে একটু ইংরেজি দিলাম। এখন যখন সে নন ডিজেনারেট অবস্থায় বিভক্ত হবে, দেখো এখন এখান থেকে এখানে আসলো, তো এই 10টা কি হয়ে যাবে, সেম এইভাবে যাবে। আচ্ছা দেখো তো এখন এরো ইলেকট্রন পূর্ণ, এরো কি পূর্ণ, তাই না, এরো পূর্ণ এরো পূর্ণ। এখন কি কেউ কি ইলেকট্রন নিবে, যখন সম্পূর্ণ কেউ থাকে তখন একজনের বাসা থেকে আরেকজনের বাসায় কেউ যায় না, তাই না। তখন এইখান থেকে এখানে কোনো লাফে কেউ আসবে না এবং শক্তির কোনো পার্থক্য সৃষ্টি হবে, কোনো শক্তিই কি থাকবে না। তো তখন এই শক্তি না থাকার কারণে, এখানে কোনো বর্ণের সাথেও কি মিলবে না, কোনো নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর সাথেও কি মিলবে না এবং রঙিন যৌগ গঠন করবে না। তাহলে যদি অবস্থান্তর না হয় তাহলে কিন্তু রঙিন যৌগ গঠন করবে না। পরীক্ষায় প্রশ্ন আসে যে K4 FeCN6 এটা রঙিন যৌগ গঠন করে কি না। তাহলে তোমার বুঝতে হবে যে এখানে যে ধাতব আয়নটা আছে, ঠিক আছে, আমাদের আসল যে যৌগটা আছে, কেন্দ্রীয় পরমাণু আছে, সে কিভাবে আছে। যদি আমি চিন্তা করে দেখি K4, একটু এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে এটা দেখো। K4 তাহলে পটাশিয়াম 4টা আছে, 4+ আসবে হিসাবে, তাহলে এটা যদি আমি বাদ দেই তাহলে কিন্তু এখানে কি হয়ে যাব, 4-, তাই না। এখানে পটাশিয়াম ছিল কয়টা, 4টা, পটাশিয়াম প্লাস 4টা, মানে এখানে কি 4টা প্লাস বাদ দিলে কি থাকে, 4টা মাইনাস থাকে। সেটা তোমাদেরকে একটু সহজ বুঝাই, আমি কি বলি H2O, তাহলে এখানে H টা প্লাস আর OH টা কি মাইনাস। আবার আমি যদি বলি H আর SO4, এখানে 2SO4, এখানে 2-, দেখো এই 2টা যদি সরিয়ে ফেলতে হবে, হাইড্রোজেন দুটো সরিয়ে ফেলি তাহলে এটা কি SO4 2- আকারে দিতে হবে, এই সেম কোয়ালিটিতে আর কি।
তাহলে এখানে 4 মাইনাস সাইন কত বলো তো -1 ইনটু 6 তাহলে কি -6 তাহলে এখানে থাকবো কি অবশ্যই +2 দেখো এখানে 4 মাইনাস মিলার জন্য এখানে -6 আর এখানে +2 দিলে কি আসে ভিতরে 4 মাইনাস বাইরেও কি 4 মাইনাস তাহলে আয়রনটা এখানে কি আকারে আছে 2 আকারে আছে তাহলে এটা রোগীকে গঠন করবে কিনা অবশ্যই করবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এইভাবে যে K4 FeCN6 বা এটা এরকম দিব FeCN6 4 মাইনাস এটা রোগীকে গঠন করবে কিনা অবশ্যই করবে বা এটা না দিয়া এটা এখানে না দিয়ে এখানে দিব কি K4 FeCN6 বা এখানে দিয়ে দিল কি Na4 FeCN6 একই কথা না তো বা আরো কিছু যোগ দিয়ে দিতে পারে তো তোমার যেইটাই আসো মেইন কথা হলো তোমার যে কনসেপ্টটা এইটা একটু দেখবা দেখার পরে এই ডিজেনারেট আর নন ডিজেনারেট অবস্থা এটা দিবা ইজিলি কি বুঝতে পারবা ঠিক আছে আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার এইবার রঙিন যৌগের আচ্ছা এটা কেউ আসতে পারে ধরো জিঙ্ক আর এখানে দিয়ে দিল কি এইভাবে দিয়ে দিল ঠিক আছে বর্গক্ষেত্র রঙিন যৌগ গঠন করে কি না তাহলে এটা কি শূন্য আর এটা কি 2 তাই না তাহলে এটা রঙিন যৌগ গঠন করে কিনা অবশ্যই না তাহলে এটা রঙিন যৌগ গঠন করে না পুরোটা জটিল যৌগ দিতে পারে অথবা ডাইরেক্ট একটা ছোট একটা আয়নও দিতে পারে যেটাই তোমার মূল কনসেপ্টটা কি যে এইটা দেখো জেনারেল দেখো এইটা কিভাবে আনছিলাম Fe2+ এটা কি করছিল Fe2+ সাধারণ অবস্থা হলো ডিজেনারেট অবস্থা আর এটা ভাঙলো যেটা যখন জটিল যৌগ গঠন করে বা কেউ আটন করে তখন হয় নন ডিজেনারেট অবস্থা এখানে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয় এই শক্তির পার্থক্যের মানটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর সাথে মিলে তখনই কিন্তু রঙিন যৌগ গঠন করে আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা যদি বলি প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক আমি এখান থেকে কিন্তু প্যারাম্যাগনেটিক তত্ত্ব ডায়াম্যাগনেটিক ব্যাখ্যা করতে পারবো আচ্ছা সেটা ব্যাখ্যার জন্য আমরা একটু আগে জটিল যৌগতে যাই তারপরে আশা করি বুঝতে পারবো আশা করি রঙিন যৌগ গঠন করে বা এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার এবার আমি একটু জটিল যৌগের কয়েকটা জটিল যৌগ লিখি এবং জটিল যৌগের নাম নিয়ে একটু আলোচনা করি দেখো জটিল যৌগ আসলে দুই প্রকারের নাম সবাই আমরা মুখস্থ করি একটা হলো কি দেখো একটা হলো কি অ্যানায়নিক লিগ্যান্ড বা অ্যানায়নিক জটিল একটু বড় করে লিখি দেখো অ্যানায়নিক জটিল আর আরেকটা আছে কি ক্যাটায়নিক জটিল নাম লিখে কিন্তু একটু একটু আন্দাজ করা যায় যে কেমন হবে বিষয়টা কিন্তু সহজই হবে এটা বুঝাই যায় দেখো যে জটিলের পাশে কি থাকবে অ্যানায়ন থাকবে সেটা এটা অ্যানায়নিক জটিল আর যে জটিলের পাশে কি ক্যাটায়নটা থাকে যাবে সেটাই কি ক্যাটায়নিক জটিল আমি যদি বলি অ্যানায়নিক জটিল দেখো FeCN6 দেখো আমি যদি এখানে K4 দিই তাহলে পটাশিয়াম 4টা প্লাস তাহলে এখানে হবে 4টা কি মাইনাস এরকম ধর আমি পটাশিয়ামের জায়গায় সোডিয়াম দিলাম 4টা এগুলো ইজি এগুলো আশা করি তোমরা বুঝতে পারো তাহলে এটা কোন জটিল অ্যানায়নিক জটিল আবার আমি কয়েকটা যদি এরকম কয়েকটা অ্যানায়নিক জটিল এবং ক্যাটায়নিক জটিল যদি তোমাদেরকে লিখি এখানে যদি দেখি দেখো আমি কয়েকটা অ্যানায়নিক জটিল যদি লিখি দেখো জেনে আচ্ছা দেখো এরকম আরো ফসম জটিল আছে তো আসলে এই দুই প্রকারের জটিলের নাম যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে চলবে সমস্যা নেই আচ্ছা দেখো অ্যানায়নিক জটিল আর ক্যাটায়নিক জটিল দুইটার নামকরণের বেলা একটু পার্থক্য আছে তো একটু পার্থক্যটা আমরা একটু ধরে বলবো দেখো অ্যানায়নিক জটিল ক্যাটায়নিক জটিল খেয়াল রাখবা অ্যানায়নিক জটিলের অ্যানায়নটা সবসময় কই থাকে একটা ধাতব আয়ন কই থাকে প্রথমে থাকে তো এটাকে কি বলা লাগে প্রথমে বলা লাগে যদি থাকে ধরেন পটাশিয়াম বললাম কি পটাশিয়াম এইটা নিয়ে কোনো আশা করি মতবাদ নাই এটা সবাই বুঝতে পারবো আসো প্রথম কথা হলো এখানে আমাদের এই যৌগটা দেখেই যৌগটা জারণ মান বের করে ফেলা যৌগটা জারণ মান কত দেখো এখানে 4 মাইনাস আমার ভিতরে কি হইব 4 মাইনাস হবে আমরা জানি সায়ানাইড কি বলতো মাইনাস তাহলে 6টা মাইনাস মানে কি -6 তো এখানে -6 তাহলে এখানে অবশ্যই দেখো 4 মাইনাস মানে -4 মিলানোর জন্য এখানে কি যদি আমরা +2 দিই তাহলে 6 তে 2 গেলে কত থাকে যদি 4 মাইনাস থাকে
তাহলে বোঝা গেল যে এই Fe কি আকারে আছে 2+ আকারে আছে। তাইলে আবার এটার প্রয়োজন যদি বলি দেখো হাইড্রোক্সিলটা আমরা জানি কি -1, তাহলে এখানে কি থাকে -2। তাহলে আমরা যদি এইটাকে আমরা যদি মিলাই দেখো আমরা যদি দেখো এটা 4 দিই, এখানে কত আসছে -4, তাহলে অবশ্যই এটা কি আকারে 2। আবার এটা কি বলো তো -6, এখানে 3 মিলানোর জন্য কি লিখতে হবে +3। তাহলে আমরা কি করলাম যেটা কেন্দ্রীয় মৌল, দেখো কেন্দ্রীয় মৌলের যার মানটা কি করতে পারলাম বের করতে পারলাম। কেন্দ্রীয় মৌলের যার মান যদি আমরা বের করতে পারি, তারপরে আমাদের প্রথম কাজটা আমাদের লিগ্যান্ড দেখা। লিগ্যান্ড দেখো লিগ্যান্ড কাকে বলে? যেই যা কি করে ধাতব আয়নকে ইলেকট্রন যুগল কি করে দান করে, সেটা হলো লিগ্যান্ড। প্রথমে কি বলতে হবে লিগ্যান্ডের সংখ্যা সহ নাম। আমাদের প্রথম কথা হলো লিগ্যান্ডের এইটার রুলস গুলো লিখে রাখতে পারো। লিগ্যান্ডের সংখ্যা সহ নাম। সংখ্যা কি? সংখ্যাগুলো প্রকাশ করতে হবে কিভাবে? সাধারণভাবে 1টা 2টা 3টা এভাবে প্রকাশ করতে পারবো না। লিগ্যান্ডের সংখ্যাগুলো প্রকাশ করা লাগবে কিভাবে? আমাদের একটা হলে কি মনো, 2টা হলে কি ডাই, 3টা হলে কি ট্রাই, 4টা হলে কি টেট্রা, 5টা হলে কি পেন্টা, 6টা হলে কি হেক্সা, 7টা হলে হেপ্টা, 8টা হলে অক্টা। এরকম তোমরা জানো, ঠিক আছে? লিগ্যান্ডের সংখ্যা সহ নাম। আচ্ছা লিগ্যান্ডের সংখ্যা প্রকাশ করলাম, একটা হলে মনো, 2টা হলে ডাই, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা, 5টা হলে পেন্টা, 6টা হলে কি হেক্সা। এইবার নামের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। ধরো এখানে লিগ্যান্ডের থাকলো CN- মানে সায়ানাইড। তুমি কিন্তু সায়ানাইড বলতে পারবে না, তুমি বলতে হবে সায়ানো। কি বলতে হবে? সায়ানো। খেয়াল রাখবা সায়ানো। ধরো আছে পানি H2O, তুমি পানি বলতে পারবে না, তুমি বলতে হবে অ্যাকুয়া। কি বলতে হবে? অ্যাকুয়া। তুমি এটা মুখস্থ রাখতে পারো, একটা পানির নাম আছে কিন্তু অ্যাকুয়াফিনা, ওইগুলো মুখস্থ রাখতে পারো। পানি থাকলে কি বলতে হবে? অ্যাকুয়া। তারপরে যদি থাকে, যদি আমি বলি অ্যামিনো, দেখো এটা থাকলে কি বলতে হবে? অ্যামিনো। যদি থাকে NH4 বলতে হবে অ্যামিন। কি বলতে হবে? অ্যামিন। ইজিলি কিন্তু তোমরা বুঝতে পারতেছো। নাইট্রোজেন NO2 থাকে নাইট্রোসো, ঠিক আছে? আশা করি এটা তোমরা প্র্যাকটিস করতে 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 ইজিলি বলতে পারবা। আসো এইবার প্রথম কাজ কি লিগ্যান্ডের সংখ্যা সহ নাম। লিগ্যান্ডের সংখ্যা সহ আমরা নাম লিখলাম। তাই লিগ্যান্ডের আমরা একটু কাজটা করি, দেখো এটার নামটা আগে লেখার চেষ্টা করি। লিগ্যান্ডের সংখ্যা, এখানে লিগ্যান্ড কয়টা দেখো তো? 6টা। তাহলে এখানে 6টা লিগ্যান্ড থাকার কারণে হ্যাঁ সবাই ক্লাসটাকে শেয়ার করো। দেখো লিগ্যান্ডের সংখ্যা সহ নাম। লিগ্যান্ড এখানে কয়টা বলো তো? 6টা। 6টা থাকলে আমরা জানি কি বলতে হয়? হেক্সা। সাথে কে? সায়ানাইড। তাহলে বলতে হবে কি হেক্সা। সায়ানাইড থাকলে কি সায়ানো। তাহলে কি বললাম? হেক্সা সায়ানো। সাথে কি আছে বলো তো? আয়রন আছে। আয়রন আছে। খেয়াল রাখবা এই অ্যানায়নিক লিগ্যান্ডের বেলায়, অ্যানায়নিক জটিলের বেলায় খেয়াল রাখবা ধাতুর নামের সাথে কি যুক্ত হবে? এট। তাহলে 2 নম্বর রুলসটা হলো কি ধাতুর নামের সাথে কি যুক্ত করতে হবে? এট যুক্ত করতে হবে। এগুলো আশা করি বুঝছো। তাহলে ধাতুর নাম প্লাস এট। তাহলে যে আয়রন থাকে Fe, তাহলে ফেরাস থাকলে ফেরেট, ঠিক আছে? ধরো এই প্লাটিনাম থাকলে কি হইতো? প্লাটিনেট, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমরা বুঝলাম জিঙ্ক থাকলে কি জিঙ্কেট, এভাবে ইজি বুঝা যায় কিন্তু সুন্দর আছে ব্যাপারটা। তাহলে ধাতুর নামের সাথে কি যুক্ত হবে? এট যুক্ত হবে। তাহলে হেক্সাসায়ানো আয়রনের সাথে কি যুক্ত হবে? এট। তাহলে ফেরেট ছিল ফেরাস বা ফেরাম, ফেরাম থেকে কি হবে? ফেরেট। ফেরেট কত বলো তো? জারণ মানটা উল্লেখ করতে হবে। প্লাস ব্র্যাকেটে কি জারণ মান, ব্র্যাকেটে জারণ মান। তাও আমার জারণ মানগুলো কোথায় হতে হবে? রোমান সংখ্যায়। রোমান সংখ্যায় দিতে হবে জারণ মানটা। তুমি 2 দিয়ে দিলে এমনি কিন্তু হইব না। জারণ মান তাহলে হেক্সাসায়ানোফেরেট জারণ মান কত এখানে? 2। তাহলে হেক্সাসায়ানোফেরেট 2। আশা করি সবাই নামটা বুঝতে পারছো। এবার আমরা এখানে এইটা নিয়ে আলোচনা করব। প্রথম কাজ হলো কি যদি এখানে থাকতো কিছু পটাশিয়াম থাকতো, রুবিডিয়াম থাকতো, যেটা থাকতো সেটা আগে লিখতাম। পটাশিয়াম, সোডিয়াম যদি থাকতো। এবার আসো লিগ্যান্ডের সংখ্যা সহ নাম। লিগ্যান্ড সংখ্যা কয়টা দেখো তো? 4টা। 4টা থাকলে কি বলা লাগে? টেট্রা। তাহলে বললাম টেট্রা। এটা হলো 2 নম্বরটা। আচ্ছা একটু বড় করে লিখি। টেট্রা। টেট্রার সাথে কি আছে? OH। তাহলে হাইড্রক্স দেখা লাগবে।
OH থাকলে কি হাইড্রক্সো, ঠিক আছে, টেট্রা হাইড্রক্সো। এখানে দেখো জিঙ্ক, জিঙ্কের উপরে কি আছে 2, মানে জিঙ্কের জার্মান 2, তাহলে এখানে যদি অ্যানায়নিক লিগ্যান্ড হলে কি জানি যুক্ত করতে হবে 8, তাহলে জিঙ্কেট জার্মান কত 2, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এটার নামটা যদি আমরা বলি, এটা মুখে মুখে বলা যায়, তাহলে 6টা সায়ান একটা কি হেক্সা সায়ানো, এটা কি ফেরেট, আর ব্যাকেটে কি হবে জার্মান 3 দিকে কি 3, আশা করি এটা বুঝতে পারছো। এবার ক্যাটায়নিক জটিল, ক্যাটায়নিক জটিল প্রায় সেম, শুধুমাত্র একটা যুক্ত হইব না, আর শুধু নামের পাশে একটা আয়ন লাগাইতে হবে। এই দেখো এটা যদি বলি তাহলে অ্যামিনো কয়টা, এখানে 2টা, তাহলে বলা লাগবে কি ডাই অ্যামিনো। এটা কি বলতো সিলভার, সিলভার। ওই যে যখন অ্যানায়নিক জটিল ছিল তখন কিন্তু ওই নামের সাথে কিন্তু কি করছিলাম অ্যাড যুক্ত করছিলাম, কিন্তু ক্যাটায়নিক জটিলের বেলায়, ক্যাটায়নিক জটিলের বেলায় কি যুক্ত করা লাগবে না, ডাইরেক্ট কি সিলভার বলবো সিলভার। এখানে জার্মান কত দেখো তো, অ্যামোনিয়া দেখো পুরো একটা সম্পূর্ণ যৌগ, তাহলে এটা কত 0, তাহলে এখানে কি হবে খালি প্লাস না, দেখো এখানে শুধু প্লাস, তাহলে এখানে একটা প্লাস হবে, এটা সম্পূর্ণ 0 মানে প্লাস দিয়ে, এটা শুধু প্লাস। তাহলে ডাই অ্যামিনো সিলভার কি দেখো ডাই অ্যামিনো সিলভার এটা কত 1 না, তাহলে একটা, তাহলে 1 আয়ন, লাস্টে আয়ন কথা বলতে হবে। আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা এটা যে আমি এমনি বের করতে পারি, আমি একটু কেমনে জটিল ভাবে বের করব, সেটা তুমি দেখো। এখানে আমি বের করব কারে সিলভারকে, তাকে ধরবো x প্লাস অ্যামিনোটা কি বলতো 0 ইনটু অ্যামিনো কয়টা 2টা ইকুয়াল টু, আর এখানে কত আছে 1 আছে, তাহলে সুতরাং x ইকুয়াল টু কি 1, এগুলো কিন্তু জার্মান বের করা যায়। মানে যদি এটা জার্মান একটু বের করব কারে আয়রন x প্লাস সাইরেট কি -1 ইনটু কয়টা 6টা ইকুয়াল টু আছে কি -4, তাহলে সুতরাং x -6 এগুলো -4 বা x ইকুয়াল টু -4 প্লাস 6 তাহলে কি +2, এইভাবে কিন্তু কি এই যে জার্মান 2 +2 বের করা যায়, ঠিক আছে। আমি তো একটু টেকনিকের সাথে সহজ বের করছি, তোমরা যদি এইভাবে না পারো তাহলে জেনারেলি বের করবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো 1 আয়ন। এবার আমরা যদি এইটার কথা বলি, কয়টা 6টা, লিগ্যান্ডের সংখ্যা সমান, লিগ্যান্ড 6টা মানে কি হেক্সা, হেক্সা পানি মানে কি অ্যাকুয়া, হেক্সা অ্যাকুয়া, সাথে কি আছে ক্রোমিয়াম, খেয়াল রাখবা ক্যাটায়নিক হওয়ার কারণে ক্রোমিয়াম ক্রোমিয়ামি, ঠিক আছে। তো কি বলতে হবে ক্রোমিয়াম, জার্মান কত আমরা একটু দেখি, দেখো পানি সম্পূর্ণ যৌগের জন্য কি 0, তাহলে পুরোটা 0, তাহলে এখানে +3, তাহলে এটাও কি ডাইরেক্ট +3, তাহলে ক্রোমিয়াম 3 আয়ন, সরিয়া অন্তস্থীয় আয়ন। খেয়াল রাখবা ক্যাটায়নিক জটিল হলে এরকম আয়ন লিখতে হবে। আশা করি সবাই এরকম নামগুলো লিখতে পারবে। এবার আমরা এই জটিল যৌগগুলোর আমরা সংকরীকরণ এবং এই জটিল যৌগের আকৃতিগুলো এবং প্যারাম্যাগনেটিকত্ব ডায়াম্যাগনেটিকত্ব এই ব্যাপারটা একটু বুঝবো, ঠিক আছে। আশা করি নামকরণ নিয়ে এখন আর তোমাদের কোনো প্যাচ লাগবে না, একটু ভালো করে দেখলে বুঝতে পারবা, ঠিক আছে। এবার আমরা একটু চলে যাব আমাদের জটিল যৌগ। আমরা যে জটিল যৌগ বোঝার চেষ্টা করি, জটিল যৌগটা আরো সহজ, ঠিক আছে। আশা করি আমি যেভাবে বুঝিয়ে দেবো তোমরা ইজিলি বুঝতে পারবা। আমি যদি বলি দেখো জটিল যৌগ আমরা এটা নিয়ে আলোচনা করি, K4Fe2Cl6 জটিল যৌগ। এটা করার জন্য খেয়াল রাখবা কেন্দ্রীয় ফর্মুলাটা বের করার সময়, আচ্ছা এটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে কি আসতেছে 4 প্লাস 4 মাইনাস, তাই না। তাহলে দেখো তো আয়রনটা এখানে কি জন্য 2 প্লাস আকারে একটু আগে বের করছি, এই জন্য বের করতে হবে। দেখো আয়রনটা কি 26, দেখো যেটা কেন্দ্রীয়গুলোকে নিয়ে কথা, ঠিক আছে। তাহলে এখানে ডিফারেন্সটা করি 1:2 2:2 2p6 3:2 3p6 3d। সবাই ক্লাসটাকে শেয়ার করো এবং কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাও, এবং কে কে ক্লাসটা করতেছে আমার স্টুডেন্ট তারা একটু পরে যদি দেখো, পরে দেখলেও কিন্তু অবশ্যই কমেন্টে তোমার নামটা লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা 3d কত 6। এবার আসো আমি যেভাবে করে দিয়েছি একেবারে সেম ভাবে করবা অলওয়েজ। তাহলে এখানে যদি আমি বলি ডিতে অর্ডার কয়টার জন্য 5টা, তাহলে 5টা অর্ডার দিলাম আমরা, 1 2 3 4 5। দেখো এখানে একটু থাকতে পারে কয়টা 6টা, কি হবে আগে বিজের ভাবে যাবে, তারপরে একটা এখানে আসলো, তাই না। এখানে 3d। আচ্ছা 4s কি আছে নাই, 4b তে আছে নাই, তারপর 4s আর 4b একটু আঁকি, 4s
4b, কিন্তু সেখানে ইলেকট্রন কি নাই, এটা কি 4s, এটা কি 4p। আচ্ছা, তাহলে এটা dxy dyz dzx এগুলা লিখতে পারো, আর না লিখলে সমস্যা নেই। এইবার দেখো, যখন জটিল যৌগ গঠন হবে, এটা কিন্তু কোন অবস্থা, ডিজেলেট অবস্থা। জটিল গঠন হলে কে আক্রমণ করবে? সায়ানাইড। সায়ানাইড একটা কি লিগ্যান্ড? শক্তিশালী লিগ্যান্ড। সায়ানাইড শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে খেয়াল রাখবা, শক্তিশালী লিগ্যান্ডগুলো সায়ানাইড, অ্যামোনিয়া, পানি, এগুলো শক্তিশালী লিগ্যান্ড। ওই যে ক্লোরিন, ক্লোরো, হ্যালোজেন সমস্ত যে লিগ্যান্ডগুলো, ওগুলো একটু দুর্বল লিগ্যান্ড, ওগুলো কোনো এগুলো চাপাইতে পারে না, যা আছে তাই থেকে দেয়। আশা করি বুঝতে পারছো কথাটা আমার। তাহলে এখানে সায়ানাইড শক্তিশালী লিগ্যান্ড এর আক্রমণে, সায়ানাইড লিগ্যান্ডের আক্রমণে, একবারে শক্তিশালী লিগ্যান্ড সায়ানাইড এর আক্রমণে, সায়ানাইড লিগ্যান্ড এর আক্রমণে সায়ানাইড কি করো জানো? সায়ানাইড যদি শক্তিশালী হইলো, সে কিন্তু এক বাবুলো, সে কাজটা করছে একটু দেখার চেষ্টা করো। এইখানে ধরো ছিল কতজন? এই সায়ানাইড শক্তিশালী লোক হওয়ার কারণে এই সায়ানাইডের কটা সায়ানাইড এখানে আসছে বলো তো? 6টা সায়ানাইড তার ফ্যামিলি সহ আসছে, স্বাভাবিক কথা। এখন তাদের জন্য রুম লাগবে কয়টা? 6টা। তো ফ্যামিলি সহ আসছে 6, কিন্তু রুম খালি আছে কয়টা দেখো তো? 4টা। এই জন্য সে কি কাজটা করবে? এই রুমে দেখে এরা সিঙ্গেল আছে, ওদের কি করবো? থাপ্পড় টপ্পড় মাইরা এই রুমে পাঠিয়ে দিয়ে তারা এই দুইটা রুম কি করে দেবো? খালি করে ফেলবে। তাহলে সায়ানাইড লিগ্যান্ড আক্রমণে কাজটা ঘটবো কি? এখানে রুমগুলা সে খালি করে দেবো। খালি করবো কিভাবে? একটু বোঝার চেষ্টা করো, আমরা ইজি বুঝতে পারি এই কথাগুলো। দেখো, তাহলে সে কি করলো? এই দুটো তো আগে জোড়া আছে, এর বললো তুই এই রুমে যা, আর এই দুটো রেখে এই রুমে পাঠিয়ে দিল। তাহলে দেখো এই দুটো রুম খালি না? তো এইটাই কিন্তু বড় সায়ানাইড লিগ্যান্ড এর আক্রমণে অযুগ্ম অবস্থা থেকে যুগ্ম অবস্থা কি হলো? প্রাপ্ত হইলো। ঠিক আছে, এটা কিন্তু তাদের ধরবো না, তবুও সায়ানাইড এসে কি করলো? কাজটা ঘটাইলো। কি করলো? তুমি বলবা যে সায়ানাইড লিগ্যান্ড এর আক্রমণে অযুগ্ম অবস্থা থেকে যুগ্ম অবস্থা প্রাপ্ত হয়, শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে যুগ্ম অবস্থা প্রাপ্ত করে দিল। এবং এই সায়ানাইড গুলো 6টা সায়ানাইড এর কি ফাঁকা জায়গায় 6টা ফাঁকা জায়গায় কি করলো? বসে দিল। এই 6টা সায়ানাইড, একটা সায়ানাইড, তারা কিন্তু সায়ানাইড কিন্তু মুক্ত ইলেকট্রন দান করছে এই যৌগকে। তাহলে এখানে কি হলো? সায়ানাইড, একটা সায়ানাইড, একটা সায়ানাইড, একটা সায়ানাইড, একটা সায়ানাইড, একটা সায়ানাইড, তাহলে 6টা সায়ানাইড আসবে। 6টা সায়ানাইড আসে মুক্ত। দেখো, তাহলে এটা কি জানো? 3D, এটা 4s, এটা কি 4p। এবার দেখি তো, বলো তো এটা কোন সংকরীকরণ হইলো? d কয়টা? 2টা, s কয়টা? একটা, p কয়টা? 3টা। তাহলে d2sp3 সংকরীকরণ হইলো। কোন সংকরীকরণ হইলো? d2sp3 সংকরীকরণ হইলো। আমাদের d2sp3 সংকরীকরণে আমরা সংকরীকরণের ক্লাসটা কিন্তু তোমরা দেখে নিও। আমার প্রোফাইলে ঢুকলেই, আমার প্রোফাইলে গেলে বুঝতে পারবা যে তোমার ফটো কাকে। আমার প্রোফাইল তো এমনি আছে, তোমাদের দেখবা। আর আমার যদি ইউটিউব চ্যানেলে যাও লাইট অফ নলেজ, ওইখানে দেখতে পারবা। তো সংকরীকরণ কেন sp3d2, এটার বেলায় কেন অষ্টতলকীয়, বা এটা কেন এইভাবেই হবে, তোমরা ওইখানে গেলে কিন্তু সম্পূর্ণ সংকরীকরণটা আমি কিন্তু হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। সংকরীকরণের ক্লাসটা আমরা দেখে নেব। তাহলে আমি d2sp3 সংকরীকরণ, তাহলে আমরা জানি এই যে বন্ধনটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। তো কি করব? আয়রন এখানে কি কেন্দ্রীয় মূল্য, এখানে কিভাবে বসবো? আমরা জানি সায়ানাইড 4টা 4 দিক থেকে আসবে, আর এখানে 2টা সায়ানাইড 2 দিকে। তাহলে এখানে সায়ানাইড, এখানে কি সায়ানাইড, এখানে সায়ানাইড, এখানে সায়ানাইড। তো এইভাবে বন্ধনটা করব। দেখো, এভাবে 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 এভাবে। দেখো আমি যে বাকি হিসেবে একটা সহজ কথা, এটা এইভাবে, এটা কি এইভাবে, আর এটা এইভাবে, এটা এইভাবে। তো এটাই কি FeCN6 4- এর অষ্টতলকীয় গঠন। খেয়াল রাখবেন, FeCN6 4- এর অষ্টতলকীয় গঠন, তলকীয় গঠন। তো এটা কোন, এটা গঠনটা কি হবে? অষ্টতলকীয়। এবং কোন সংকরীকরণ? d2sp3 সংকরীকরণ। তো যদি কে পদটা সাথে থাকে তাহলে কি হবে? এখানে এটা দিয়া ধরো, এটা কে পদ দিয়ে দিলাম, বা এটা সম্পূর্ণ দিলে এটা দিতে পারো কি 4- এইভাবে। আর যদি 4- না দিয়ে কি করতে পারো? এখানে কে পদটা দিতে পারো, বা এখানে কে পদটা দিতে পারো। তো এটাই কিন্তু আমরা আমাদের সংকরীকরণ। এখন আসো, এই সংকরীকরণ বোঝার পরে আমরা ইজিলি বুঝবো যে প্যারাম্যাগনেটিকত্ব কি, ডায়াম্যাগনেটিকত্ব কি। দেখো, আমরা দুইটা জিনিস শিখি, প্যারাম্যাগনেটিক, আর আরেকটা কথা শিখবো হলো ডায়াম্যাগনেটিক।
প্যারাম্যাগনেটিক কারা? আমরা খেয়াল রাখবা প্যারাম্যাগনেটিক কারা? যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। তা আকর্ষণটাকে দুর্বল হবে। যারা এই চুম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয় তারাই কি প্যারাম্যাগনেটিক। এমনি খেয়াল রাখতে পারো প্যারা, প্যারা মানে কি একটা একটা জটিল অবস্থা না? যারা কারো প্রতি আকর্ষণে পড়ে তারাই কিন্তু এই প্যারাটা ভোগ করে। আর যারা একলা একলা চলে তারা কিন্তু ডায়াম্যাগনেটিক, মানে কোনো আকর্ষণ নেই তাদের প্রতি। তাহলে খেয়াল রাখবা প্যারাম্যাগনেটিক কারা? যারা চুম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয় তারা প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক কারা? যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না। খেয়াল রাখবা বিজোড় ইলেকট্রন থাকলে সেটা প্যারাম্যাগনেটিক, আর বিজোড় না থাকলে সেটা কি, আর যদি জোড় ইলেকট্রন থাকে সেটা কি ডায়াম্যাগনেটিক। দেখো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, দেখো এইটা কি ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? মনে মনে অ্যানসারটা দাও, এবার আমি বলবো। দেখো ডায়াম্যাগনেটিক কারা? যারা কি থাকে জোড় অবস্থায় থাকে। আর প্যারাম্যাগনেটিক কারা? যারা বিজোড় অবস্থায় থাকে। দেখো এইখানে যখন সাইন আক্রমণ করলো তখন এটা কোন অবস্থায় আছে দেখো তো? বিজোড় অবস্থায় আছে, জোড় অবস্থায় আছে। তাহলে জোড় অবস্থায় থাকার কারণে এটা কি ডায়াম্যাগনেটিক। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে FeCN6 4- এটা কি ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? তাহলে তুমি এইটুকু কাজ করতে হবে, আক্রমণটা দেখাতে হবে। আক্রমণ করার পরে সাইনটিকে আক্রমণ করার পরে এটা কি হলো যুগ্ম অবস্থায় আছে, দেখো জোড় অবস্থায় আছে। তাহলে এটা কি বলতো? ডায়াম্যাগনেটিক। এটা কি ডায়াম্যাগনেটিক। আশা করি বুঝতে পারছো। দেখো একটু পরেই প্যারাম্যাগনেটিক দেখাইতেছি কিভাবে। আমরা যদি এটাকে 3 - দিই তো এটা হবে কি বলতো? Fe3+। তাহলে এখানে থাকবে কয়টা? 5টা। এখান থেকে একটা কম। দেখো এটা তো এটা চাপানোর পরও দেখো এই দুটো এখানে দুটো এখানে আসলো। আর দেখো এর তো দরকার নেই আর এর সরাতে নিতে পারবো না। তাহলে দেখো এটা বিজোড় অবস্থা আছে। তাহলে আমি যদি বলি FeCN6 3-, তখন কিন্তু এটা কি কোন অবস্থা? দেখো আক্রমণ করার পরও কোন অবস্থা? বিজোড় অবস্থা। তাহলে এটা কি প্যারাম্যাগনেটিক। আগেরটা ছিল কি ডায়াম্যাগনেটিক, কিন্তু এখন যে অবস্থাটার নাম কি প্যারাম্যাগনেটিক। আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন কি তাহলে প্যারাম্যাগনেটিক। তো এবার আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক সম্পূর্ণ বুঝিয়ে দেব, তারপর আমরা ক্লাসটাকে শেষ করব। যদি আমি আরেকটা উদাহরণ একটু দেখি, এটা তো আমরা একটা ক্যাটায়নিক লিগ্যান্ড অ্যানায়নিক লিগ্যান্ডের একটা সংকরীকরণ করি। আসলে পরীক্ষায় এইচএসসি পরীক্ষা কিন্তু এইটা সবচেয়ে বেশি আসে। এটা ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে আসলে এইটাই সবচেয়ে বেশি আসে। আর আরেকটাও আসে, সেটাই যেটা দেখো CU। সবাই আশা করি এইটার নামটা এখন ইজিলি পারবা। দেখি তো এটার নামটা আমরা বলি সবাই একসাথে। সেটা কি ক্যাটায়নিক লিগ্যান্ড। ক্যাটায়নিক লিগ্যান্ড বলে আমাদের কি প্রথমে লিগ্যান্ডের সংখ্যা সহ না। দেখো লিগ্যান্ড কয়টা? 4টা। তাহলে টেট্রা, এটা কি অ্যামিন মানে অ্যামিনো, টেট্রা অ্যামিনো কপার 2 আয়ন। শেষ। আশা করি সবাই পিছনে একটু ভালো করে দেখলে এটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা নিয়ে আমরা একটু কথা বলি। এখন আমরা সংকরীকরণটা করব। দেখো আমাদের প্রথম কাজটা কি যেন? এই যে এই কেন্দ্রীয় মূলের কি বের করা? জারণ মান বের করা, তাই না? তাহলে এইখানে দেখো তো অ্যামোনিয়া সম্পূর্ণ একটা মূল, তাহলে এটা 0, তাহলে এটা বাদ। তাহলে এখানে 2+, তাহলে এটার মধ্যে 2+ দিলেই শেষ, তাই না? তাহলে কপারটা কি আকারে আছে? 2+। আমাদের কপার কত? 29। 29 2+ হইলে কি দুইটা কম, তাহলে কত? 27। তাহলে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d। এখানে দেখো তো 18 18 9 কত? 27। ঠিক আছে। আচ্ছা তোমার যদি কেউ প্রশ্ন করে এই আছে এখন সে কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? আমি যদি দেখো 1 1 1 1 1, এখন সে কিন্তু প্যারাম্যাগনেটিক, তাই না? আচ্ছা সে কিন্তু প্যারাম্যাগনেটিকই থাকবে। সে কেউ যদি আসে তাকে চাপিয়েও দেয় তাও কি সে কি প্যারাম্যাগনেটিকই থাকবে, এটা খেয়াল রাখবে। আচ্ছা এখন কি আক্রমণ করবে? NH3 লিগ্যান্ডের আক্রমণ হবে। NH3 কিন্তু একটা কি লিগ্যান্ড? শক্তিশালী লিগ্যান্ড। আক্রমণ দেখো NH3 লিগ্যান্ড যখন আক্রমণ করলে এখানে দেখো 4s9 4p তেও কি না। এইখানে আইসা দেখো এটা হলো কি 3d, আর ধরো 4s, এটা ধরো কি 4p। আমি যেভাবে করাই এভাবেই করো, এভাবে করলেই কিন্তু জিনিসটা সুন্দর লাগে ব্যাপারটা। এখানে এটা লাগে না তবুও দাও, কেন? এটা সৌন্দর্যটা বাড়ার জন্য। তাহলে NH3 লিগ্যান্ডের আক্রমণে কি ঘটনা ঘটবে? দেখো
এখানে হলো 4s আর এটা হলো কি 4s। আচ্ছা আচ্ছা, এই তো ভালোই ছিল তাই না? এটা কি একটা অযুগ্ম অবস্থা। খেয়াল রাখবা এই NH3 লিগ্যান্ড একটা ব্যতিক্রমধর্মী কাজ করবে। সে কাজটা হলো কি এটা কি সিঙ্গেল আছে না? আমরা জানি এই সবগুলা কাজ হয় ডি গ্রুপ মৌল নিয়ে, তাই না? ডিঅরবিটাল নিয়ে। তো এটা কি করব, এই NH3 আক্রমণ করে এইখান থেকে সরে এসে কোথায় দিয়ে দিব, এখানে দিয়ে দিব, এবং 4টা অ্যামোনিয়া 4টা জায়গায় কি বসে যাবে। এইভাবে কিন্তু হবে ব্যাপারটা। এটা তাহলে একটা NH3 ভিতরে দান করলো, একটা NH3 ভিতরে ইলেকট্রন দান করলো, একটা NH3 ভিতরে ইলেকট্রন দান করলো, আর একটা NH3 ভিতরে ইলেকট্রন দান করলো। দেখো তো কোন সমীকরণ, ডি এস আর কি P2। আমরা জানি 4টা অর্বিটাল হইলে সেটা কি হবে, সমতলীয় বর্গাকার এরকম আকৃতি। DSP সমীকরণের বেলায় এটাই হবে। তাহলে এখানে কি একটা বলো তো NH3, এখানে একটা NH3, এখানে একটা NH3, এখানে একটা NH3। তাহলে যদি বলি এটা কি হবে, আকৃতিটা কি সমতলীয় বর্গাকার। তো এইবার আমাকে বলো তো, এই যখন লিগ্যান্ড আক্রমণ করলো তখন কিন্তু এটা কি কোন ম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। এর আগে কি ছিল, প্যারাম্যাগনেটিক। তো এইভাবে কিন্তু তোমরা একটু এগুলো অ্যানসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এখন কিন্তু কি ডায়াম্যাগনেটিক, আগে ছিল কি প্যারাম্যাগনেটিক। তো আমরা যদি এরকম সমীকরণগুলো, এইগুলাই কিন্তু বেশি পরীক্ষায় আসে। তো তোমরা এই সমীকরণগুলো বা এই ক্লাসগুলোর আগে থেকে একটু সবাই সবগুলো দেখার চেষ্টা করবে, এবং আশা করি তোমরা জটিল যৌগের নামকরণ এবং জটিল যৌগের যেই সমীকরণ এবং ডি ব্লক মৌল অবস্থান্তর মৌলের ভিতরে পার্থক্য বুঝতে পারছো। ডি ব্লক মৌল মানে কিন্তু অবস্থান্তর মৌল না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ আমরা জানি সকল ডি ব্লক অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল কি না, অবস্থান্তর না। তাই আমরা আরো শিখলাম যে অবস্থান্তর মৌল সমূহ কি করে, রঙিন যৌগ গঠন করে। কেন করে? কারণ তাদের অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান। তো অবস্থান্তর মৌলগুলো নিয়ে আসলে ছিল এতটুকু পর্যন্ত পড়া, এবং অবস্থান্তর মৌলের সমাধান ধর্ম আছে শুধুমাত্র একটাই কারণ, সেটা কি করতে পারে, সেই ওই যে ডি তার স্থিতিশীল আয়নে ডিঅরবিটাল অপূর্ণ আছে। তো সবাই ক্লাসটাকে শেয়ার করবা এবং তোমার টাইমলাইনে রেখে দিবা শেয়ার করে, এবং পরে দেখে নিতে পারবা। এবং কয়েকবার যদি দেখো টাইমলাইনে রেখে কয়েকবার সময় নিয়ে দেখলে আশা করি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।